সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশনস। This is Mehdi Hassan Kamal. I am studying in computer science and engineering, বুয়েট। তো আমাদের ক্লাসের আলোচ্য বিষয়গুলো হচ্ছে প্রথমে অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, এগুলো নিয়ে কিছু আলোচনা হবে। এরপর মলিকিউলস এন্ড আয়ন্স আর অ্যাটমিক মাস, মোল কনসেপ্ট, এগুলো নিয়ে আলোচনা কিছু করব। তারপর আমাদের ক্লাসের মূল টপিক কেমিক্যাল ক্যালকুলেশনস, এগুলো নিয়ে আলোচনায় যাব। আচ্ছা, সো অ্যাটমিক নাম্বার। আমরা জানি যে কোনো অ্যাটমে একটা নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন অবস্থান করে। তো অ্যাটমিক নাম্বার, বাংলায় পারমাণবিক সংখ্যা, is defined as the number of in the nucleus. So basically, in an oxygen atom, যেহেতু অক্সিজেন অ্যাটমের নিউক্লিয়াসে 8টা প্রোটন আছে, সো অক্সিজেনের অক্সিজেনের পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার 8। অ্যাটমিক নাম্বারকে আমরা ডিনোট করি এ দ্বারা। সো যখন আমরা এটা হচ্ছে অক্সিজেনের প্রতীক, সিম্বল। তো এই জায়গায় আমরা হচ্ছে গিয়া, মানে যখন আমরা প্রতীক লিখি তখন এই যে এই জায়গায় আমরা অ্যাটমিক নাম্বারটা বসাই। যেমন অক্সিজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বারটা বসবে এই জায়গায় 8। দেন সোডিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হলো 11, এভাবে লিখি আমরা সোডিয়ামের জন্য। পরে লেটস সে ক্লোরিনের জন্য হচ্ছে 17, এটসেট্রা। সো নেক্সট, অ্যাটমিক মাস। অ্যাটমিক মাসের ডেফিনিশন হচ্ছে নাম্বার অফ প্রোটনস এন্ড নাম্বার অফ protons and number of neutrons. Sorry, অ্যাটমিক মাসকে আমরা প্রকাশ করি z দ্বারা। সো z equals basically number of protons plus number of neutrons. আর অন্য কথায় বলা যায় a plus number of neutrons, যেখানে a হচ্ছে রিমেম্বার অ্যাটমিক নাম্বার। এক্সাম্পল, অক্সিজেনের অ্যাটমিক মাস 16। তো এই ইনফো দ্বারা আমরা কি কি পাই? প্রথমে পাই যে তার টোটাল নিউট্রন এন্ড প্রোটন equals 16. We know প্রোটন সংখ্যা 8টা। সো বেসিক্যালি নিউট্রন সংখ্যা 16 minus 8 equals 8। আর আরেকটা ইনফো পাই, না অ্যাকচুয়ালি আমরা আর কোনো ইনফো পাই না, বাট
অক্সিজেনের যে প্রতীকটা আমরা এখন এইভাবে লিখি। সো সিম্বল লেখার সময় এই উপরে এই পজিশনে আসবে এক সেকেন্ড, আমি একটা জিনিস ভুল করছি এই জায়গায়। অ্যাকচুয়ালি আমরা এ দ্বারা প্রকাশ করি না, এটা আমরা জেড দ্বারা প্রকাশ করি। সো দিস ইজ জেড এন্ড দিস ইজ জেড এন্ড দিস ইজ এ। সো এটা হচ্ছে আমাদের যে কোনো মৌলের বা যে কোনো এলিমেন্টের সিম্বল, বাংলায় যেটা আমরা প্রতীক বলি। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে আইসোটোপস। আইসোটোপের বাংলায় আইসোটোপই বলে। সো আইসোটোপের সংজ্ঞা হচ্ছে বেসিক্যালি দুইটা ধরনের পরমাণুর যদি অ্যাটমিক নম্বর সেম থাকে, বাট ভর সংখ্যা যদি ডিফারেন্ট থাকে বা অ্যাটমিক মাস যদি ডিফারেন্ট থাকে, তাহলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন কমন এক্সাম্পল, যেহেতু এদের প্রতীক সেম, এর মানে এরা একই মৌলের দুইটা আইসোটোপ। এবং আই রিপিট, ইউরেনিয়াম-235 এবং ইউরেনিয়াম-238 পরস্পরের আইসোটোপ। সো এই ক্ষেত্রে এই ইউরেনিয়ামের প্রত্যেকটা অ্যাটমের মাস হচ্ছে 235, মানে অ্যাটমিক মাস নাম্বার। আর এই ইউরেনিয়ামের প্রত্যেকটা অ্যাটমিক মাস নাম্বার হচ্ছে 238। সো অ্যাভারেজ অ্যাটমিক মাস নাম্বার, বা বাংলায় যেটাকে গড় পারমাণবিক ভর সংখ্যা। তো আমরা যে কোনো অ্যাটমের একটা যদি র্যান্ডম স্যাম্পল নিই, যে কোনো এলিমেন্টের স্যাম্পল নিলে সব ধরনের তার মধ্যে যত ধরনের এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের ভর যে সেম হবে, মানে যতগুলো অ্যাটম আছে সবগুলো অ্যাটমের যে ভর সংখ্যা সেম হবে এমন কোনো নিশ্চয়তা নাই। তার মানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজের ভর একরকম হইতে পারে, আর একটা অন্য আরেকটা পার্সেন্টেজের ভর আরেক রকম হতে পারে। আবার 3-4 রকমের অ্যাটমিক মাসের অ্যাটম একসাথে মিক্স করে থাকতে পারে। যেমন ধরা যাক ইউরেনিয়ামের কোনো একটা স্যাম্পলে 20% ইউরেনিয়াম-235, 30% ইউরেনিয়াম-238, আর লেটস সে 10% uranium-237,
আর বাকি 50% সেই ইউরেনিয়াম-239 বিদ্যমান। সো তাহলে এই স্যাম্পলের এভারেজ অ্যাটমিক মাস কত? তো মানে এটা তো ক্লিয়ার যে মানে জাস্ট একটা অ্যাটমিক মাস না, মানে এক ধরনের অ্যাটমিক মাস ওয়ালা পরমাণু ওই স্যাম্পলে নাই। সো তার এভারেজ অ্যাটমিক মাস যে কোনো একটা হবে না, তার কোনো একটা মিক্সচার হবে। তো লেটস সে এভারেজ অ্যাটমিক মাস ইকুয়ালস এ অ্যাভারেজ। এখন আমরা র্যান্ডমলি যদি 100 পরমাণু নিই, তাহলে তার 20টা অ্যাটমের ম্যাস হবে 235, তার 30টা অ্যাটমের ম্যাস হবে 238, দেন বাকি আরো 10টা অ্যাটমের ম্যাস হবে, আরো 10টা অ্যাটমের ম্যাস হবে 237, আর রিমেইনিং 40, রিমেইনিং 40টা অ্যাটমের ম্যাস হবে 239। দেন আমাদের এভারেজ অ্যাটমিক মাস টাইমস 100, সরি 100 ইকুয়ালস এই 20টা অ্যাটমের ম্যাস প্লাস এই 30টা অ্যাটমের ম্যাস প্লাস এই 10টা অ্যাটমের ম্যাস প্লাস এই বাকি 40টা অ্যাটমের ম্যাস। 239. Then average atomic mass comes out to be, ক্যালকুলেটর ইউজ করে, টু 37.7। সো এটা আমাদের ওই স্যাম্পলের থাকা ইউরেনিয়ামের অ্যাভারেজ অ্যাটমিক মাস। নাও লেটস সে ইন অ্যানাদার কেস, তুমি একটা স্যাম্পল নিলা যা যেখানে তুমি জানো যে 2 রকমের অ্যাটম আছে। একটা হচ্ছে 37 ভরের ক্লোরিন আর একটা হচ্ছে 35 ভরের ক্লোরিন। আর তুমি হিসাব করে বের করলা স্যাম্পলের ম্যাস হচ্ছে ধরো 35.8। তাহলে কোন অনুপাতে 35 ভরের এবং 37 ভরের ক্লোরিন পরমাণু দুইটা বিদ্যমান, এটা আমাদেরকে ধরো বের করতে দিল। এখন তুমি যেহেতু জানো যে 2 রকমের পরমাণু আছে, তো লেটস সে X% 37 ভরের ক্লোরিন পরমাণু বিদ্যমান, আর তাহলে রিমেইনিং Y% হচ্ছে 35 ভরের ক্লোরিন পরমাণু। তো which implies X plus Y equals 100, so Y equals 100 minus X, denoted by 1, equation 1. আর average atomic mass times 100
এক্ষেত্রে কি হবে? এক্স টাইমস 37 প্লাস ওয়াই টাইমস 35, এই হিসাব থেকে দেখো। which means 35.8 35.8 times 100 equals 37x plus 35 times 100 plus x. সো এখান থেকে যদি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আসে x equals 40, which implies y equals 60. সো আমাদের স্যাম্পলে 40% ক্লোরিন 37 বিদ্যমান, আর বাকি 60% 35 ক্লোরিন বিদ্যমান। আচ্ছা, ধরো এটারে আমরা পড়ি হচ্ছে ইউরেনিয়াম 235, এটা আমাদের কনভেনশন আর কি। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে মলিকিউলস এন্ড আয়নস। আচ্ছা, এটম হচ্ছে আমাদের যত যত ফিজিক্যাল ওয়ার্ল্ড আছে, এই ওয়ার্ল্ডের যত কিছু আছে সবকিছুর বিল্ডিং বিল্ডিং ব্লক হচ্ছে আমাদের অ্যাটমস, কাইন্ড অফ। তো বেশ কয়েকটা অ্যাটম, সরি, বেসিক্যালি মোর দেন ওয়ান, মিলে যেটা তৈরি করে তাকে আমরা মলিকিউল বলি। ইউজুয়ালি, এই ইউজুয়ালি এর মর্মার্থ একটু পরে বলতেছি। আর আয়ন হচ্ছে এনিথিং দ্যাট হ্যাজ more or less charge than it is supposed to have. যেমন ধরো, ইন জেনারেল আমাদের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে ততগুলো আমাদের ইলেকট্রন থাকে। সো এটা হচ্ছে একটা অক্সিজেন অ্যাটম। তো এটা নিউক্লিয়াসে প্রোটন আছে হচ্ছে 8টা। তো নর্মাল অবস্থায় আমাদের ইলেকট্রন অ্যাকচুয়ালি 8টা থাকে, এই যে 1 2 3 4 5 6 7 8। বাট কোন একটা কারণে ধরো তুমি কোন একভাবে ইলেকট্রনটা এই কক্ষপথে একটা ইলেকট্রন প্রবেশ করাইলা, তো এই ক্ষেত্রে কেমন হবে? ইলেকট্রনটা একটু বড় করে দেখালাম, এটা হচ্ছে এক্সেস ইলেকট্রন। এখন ইলেকট্রন কটা? টোটাল 9টা। তো এই যে এই এক্সেস ইলেকট্রনের কারণে আমরা বলি এই ইলেকট্রন এই অক্সিজেন অ্যাটমে
নেগেটিভ চার্জ জমা হয়েছে। সো এই এই অক্সিজেন অ্যাটম মানে দিস অক্সিজেন অ্যাটম হ্যাজ মোর ইলেকট্রনস দেন ইট সাপোজ টু হ্যাভ। তো একটা ইলেকট্রন এক্সেস জমা হয়েছে। সো এর জন্য আমরা লিখি ও মাইনাস। আর যে জায়গায় আমরা অ্যাকচুয়ালি আয়ন এরিয়াটা বুঝাই, যে মানে যদি আয়ন থাকে তাহলে ওই এক্সেস চার্জ বা মানে ডেফিসিয়েন্সি মানে কতটুকু কম আছে সেটা বোঝায় আর কি। আর এই জায়গায় হচ্ছে কি আমাদের অ্যাটমিক মাস, আর এই জায়গায় হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার। আচ্ছা, সো অ্যাকচুয়ালি কয়েকটা অ্যাটম মিলে একটা আয়নের মতো কাজ করতে পারে। এগুলার আমরা বলি হচ্ছে রেডিকেল। বাংলা একটা সুন্দর নাম আছে যৌগমূলক। যৌগমূলকের যে কোনো ধরনের চার্জ থাকতে পারে, পজিটিভ অর নেগেটিভ। সো পজিটিভলি চার্জ কিছু যৌগমূলক যেমন NO প্লাস, NH4 প্লাস, এটসেট্রা। তবে নেগেটিভ চার্জ ওয়ালা যৌগমূলক একটু বেশি আর কি, যেমন লেটস সে এটা হচ্ছে সালফেট আয়ন। এটা হচ্ছে SO3 মাইনাস, সালফাইড আয়ন। NO3 মাইনাস, এটা হচ্ছে নাইট্রেট আয়ন, এটসেট্রা। সো এক্ষেত্রে এগুলো অ্যাকচুয়ালি একটা মলিকিউল একটা আয়ন হিসেবে কাজ করে, এর জন্য আমরা এদেরকে মানে যৌগমূলক বলতেছি। সো যে একটু আগে যে ইউজুয়ালি লিখছিলাম, এই ইউজুয়ালি এর মর্মার্থ হচ্ছে এটা যে মানে সবসময় ওই বেশ কয়েকটা অ্যাটম মিলে যে একটা মলিকিউল তৈরি করে ফেলছে বিষয়টা আসলে এমন না। সেটা হচ্ছে কি তোমার একটা রেডিকেলও তৈরি করে ফেলতে পারে। এই ইউজুয়ালি এর, এটা হচ্ছে ওই ইউজুয়ালি এর মর্মার্থ। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে কেমিক্যাল ফর্মুলা। তো কেমিক্যাল ফর্মুলা কি জিনিস? ফর্মুলা হচ্ছে সংকেত বাংলায়। সো কেমিক্যাল ফর্মুলা হচ্ছে বেসিক্যালি রাসায়নিক সংকেত। তো লেটস সে আমাদের H2O অণুতে একটা মলিকিউল, তো একটা অক্সিজেন আর তার সাথে দুটো হাইড্রোজেন এইভাবে যুক্ত। সো আমরা যে কোনো মানে কেমিস্ট্রি যে কোনো কিছু করতে গেলেই তো আমাদের অ্যাকচুয়ালি এই এরকম মানে রাসায়নিক এলিমেন্ট বা এরকম মলিকিউল নিয়ে কাজ করা লাগে। তো প্রত্যেকবার তো আর আমরা ইয়ে করতে পারি না, এই যে এরকম মলিকুলার মডেল, এগুলোকে বলছে মলিকুলার মডেল, এগুলো হচ্ছে গিয়ে বানাইতে পারি না, কারণ এগুলো বানানো অনেক মানে টাইম সাপেক্ষ। যখন মানে ধরো অনেক বড় বড় এলিমেন্ট বা অনেক বড় বড় মলিকিউল চলে আসে, তখন সেগুলো বানাইতে গেলে খুবই কষ্ট হয়ে যায় আর কি। তো ওইটার তুলনায় যেই এইভাবে মানে এই লেটারের সাপেক্ষে প্রকাশ করাটা খুবই সোজা। তো লেটারের সাপেক্ষে যখন আমরা প্রকাশ করি, তখন আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্ট বেসিক্যালি এলিমেন্ট গুলার সিম্বল আর কটা করে আছে পার মলিকিউল, এটা প্রকাশ করি। যেমন NaCl। সো Na হচ্ছে সোডিয়ামের সংকেত, আর Cl হচ্ছে আমাদের ক্লোরিনের সংকেত। সো বেসিক্যালি NaCl দিয়ে যেটা আমরা বুঝাই সেটা হচ্ছে NaCl মলিকিউলে সো এখানে অ্যাকচুয়ালি একটা ফান্ডামেন্টাল মিস্টেক আছে, সেটা হচ্ছে
NaCl এর অ্যাকচুয়ালি মলিকিউল হয় না, এটা একটা আয়নিক কম্পাউন্ড। বাট ওটা অ্যাকচুয়ালি আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় না, তো ওইদিকে আসলে আর যাচ্ছি না। বাট মানে এজ এ হোল পিকচারটা কিছু এরকমই দেখা যায় আর কি। পরে ধরো তোমার C6H4O6 ধরো একটা র্যান্ডম কম্পাউন্ড। তো এটার তাহলে প্রত্যেকটা মলিকিউলে কি আছে? তো এই C6H4O6 এটার প্রত্যেকটা মলিকিউলে আছে 6টা কার্বন, 4টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন। আচ্ছা, সো আমরা কিছুক্ষণ আগে অ্যাটমিক মাস দেখে আসছিলাম। তো অ্যাটমিক মাস যে আছে, সেরকম একটা জিনিস আছে, সেটা হলো মলিকিউলার মাস। সো মলিকুলার মাস জিনিসটা বেসিক্যালি সব, যেমন এই মলিকিউলটার ক্ষেত্রে দেখো, কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1, অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16। তাহলে C6H4O6 এর মলিকুলার মাস ইকুয়ালস 12 times 6 plus 1 times 4 plus 16 times 4, sorry, 16 times 6, 72 plus 4 plus 96 equals 172. So let's say N2O একটা অ্যাটম, একটা মলিকিউল। সো N2O মলিকিউলের মলিকুলার মাস ইকুয়ালস, নাইট্রোজেনের মলিকুলার মাস হচ্ছে 14 আর অক্সিজেনের মলিকুলার মাস উই নো 16। সো 14 times 2 plus 16 equals 44. কার্বন ডাইঅক্সাইড মলিকুলার মাস equals 12 plus 16 times 2 equals 44. C12H22O11 সুক্রোজ, যেটাকে আমরা সাদা চিনি বলে চিনি আর কি। সো এটার জন্য মলিকুলার মাস সেই এম দিয়ে ডিনোট করলাম, 12 times 12 plus 1 times 22 আর 16 times 11 equals 342. ওকে, সো আমাদের নেক্সট টপিক হচ্ছে এম্পাইরিক্যাল ফর্মুলা। মানে এম্পাইরিক্যাল ফর্মুলার বাংলায় বলে হচ্ছে স্থূল সংকেত, বা তো এম্পাইরিক্যাল ফর্মুলা হচ্ছে, ধরো তোমার কোন একটা র্যান্ডম মলিকিউলের মলিকুলার ফর্মুলা গিভেন। সো তোমার অনেক সময় আসলে ওই মলিকুলার ফর্মুলা অ্যাকচুয়ালি কি বলে, এক্স্যাক্টলি ওই মলিকিউলে কোন টাইপের অ্যাটম
কয়টা করে আছে, এটাই তো বলে। সো অনেক সময় তোমার আসলে এই এক্সাক্ট ইনফোটা দরকার নাই, এর চেয়ে তার একটা মানে আরেকটু ওভারঅল ইনফো দরকার পড়ে, যেমন তোমার ধরো কোন রেশিওতে আছে সেটা সেটা বের করতে চাও তুমি। সে ফর এক্সাম্পল N2H4, যেটার কমার্শিয়াল বা ধরো নর্মাল নাম হচ্ছে হাইড্রোজিন। তো হাইড্রোজেনের একটা মলিকিউলে দুইটা নাইট্রোজেন আর চারটা হাইড্রোজেন বিদ্যমান, ঠিক আছে? বাট নাইট্রোজেন আর হাইড্রোজেন অ্যাকচুয়ালি কোন অনুপাতে বিদ্যমান? 2:4 বা 1:2 অনুপাতে। সো এই যে কোন অনুপাতে বিদ্যমান, সেটা সেটাকে তুমি হচ্ছে কি একটা ফর্মুলা দিয়ে প্রকাশ করতে পারো, সেটা হচ্ছে NH2। এটা হচ্ছে NH2 N2H4 এর এম্পিরিক্যাল ফর্মুলা। তো এম্পিরিক্যাল ফর্মুলা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি বের হলো, যে মলিকুলার ফর্মুলা যে আছে তার যত সহগ বা কোএফিসিয়েন্ট, এই যেগুলো হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট, সেই এই যে এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট একটা, এটা হচ্ছে আমাদের আরেকটা কোএফিসিয়েন্ট। এগুলো যে কোএফিসিয়েন্ট আছে, কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিলে কিন্তু হয়ে যেতেছে। যেমন ধরো আমাদের বেনজিন, বেনজিনের মলিকুলার ফর্মুলা হচ্ছে C6H6। তো এর কোএফিসিয়েন্ট গুলা কি কি? কার্বনের জন্য 6 আর হাইড্রোজেনের জন্য 6। তো 6 এবং 6 এদের কমন একটা ফ্যাক্টর হলো 6। তো কমন ফ্যাক্টর দিয়ে যদি ভাগ করো তাহলে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা চলে আসে, সেটা হচ্ছে C1H1। আর 1 থাকলে যেহেতু লেখা লাগে না, সো বেসিক্যালি CH। এটা হচ্ছে আমাদের বেনজিনের এম্পিরিক্যাল ফর্মুলা। সো ধরো নেক্সট C12H22O11। তো এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? 12, 22 আর 11। এই তিনটা কি কোনো কমন ফ্যাক্টর আছে? নাই, নো কমন ফ্যাক্টর। সো এটার এম্পিরিক্যাল ফর্মুলা সেম হবে। তো মানে মলিকুলার ফর্মুলা মে বি ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা অর মে নট। দুইটা দুই ক্ষেত্রে কাজে লাগে। মলিকুলার ফর্মুলা হচ্ছে কি আমাদের ইন জেনারেল কাজে লাগে, আর আমাদের ধরো মানে আরেক টাইপের অ্যানালাইসিসের জন্য আমাদের অ্যাকচুয়ালি এম্পিরিক্যাল ফর্মুলাটা কাজে লাগে। যেমন পার্সেন্ট কম্পোজিশন, এখানে তোমার অ্যাকচুয়ালি মানে তুমি যদি এম্পিরিক্যাল ফর্মুলা বের করো তাহলে হইতেছে গিয়া ধরো মানে অনেক টাইপের মলিকিউলকে তুমি হইতেছে গিয়ে একটা আলাদা ক্লাসে ফালাই ফেলতে ফেলতে পারো আর কি। তো ওই ক্ষেত্রে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলাটা একটু কাজে লাগে। যেমন ধরো তোমার কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের বেশিরভাগ সরল কার্বোহাইড্রেটের এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2O। যেমন C6H12O6, যেটা আমাদের গ্লুকোজ। পরে ধরো C3H6O3, একটা ট্রায়োজ।
এরকম, এগুলো একটা কমন ক্লাসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে কি কার্বোহাইড্রেট। ওকে, সো আমাদের নেক্সট টপিক হচ্ছে মোল। এই মোলের বাংলা আমরা অ্যাকচুয়ালি মোলই বলি। তো মোল হচ্ছে অ্যাকচুয়ালি মানে পদার্থের পরিমাণের একক। সো আমরা অ্যাকচুয়ালি কোনো বস্তুর ভর জেনারেলি কেজি বা গ্রাম বা কিছু ক্ষেত্রে পাউন্ড এটসেট্রা দিয়ে হিসাব করি। বাট যখন আমরা কেমিস্ট্রিতে চলে আসি তখন মানে আমাদের এই কেজি বা গ্রাম বা পাউন্ডের চাইতে বেশি ফান্ডামেন্টাল একটা ইউনিট হচ্ছে মোল। সো মোলের যে ডেফিনিশন সেটা হচ্ছে সামথিং এর একটা পার্টিকুলার অ্যামাউন্ট। এই ডেফিনিশনটা অ্যাকচুয়ালি অনেকটা ভেগ, বাট ব্যাখ্যা করার পর হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। সো সামথিং বলতে আমরা যেটা বুঝাই সেটা যে কোনো কিছু হইতে পারে, যেমন ধরো তোমার অ্যাটম বা মলিকিউল বা আয়ন এটসেট্রা। সো বেসিক্যালি এনি কেমিক্যাল এন্টিটি, ইভেন ইলেকট্রন, প্রোটন। তো এগুলার একটা পার্টিকুলার অ্যামাউন্টকে আমরা ওয়ান ওয়ান মোল হিসাবে ধরে নিই। তো সেই অ্যামাউন্টটা কত, সেই অ্যামাউন্টটা ব্যাখ্যা করার জন্য আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। এই অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালি বের করা হয়। এই এক্সপেরিমেন্টাল ভ্যালুটার হচ্ছে 6.022 টাইমস 10⁻23। সো বেসিক্যালি 6.022 times 10⁻23 atoms equals 1 mole atom. 6.022 times 10⁻23 ions equals 1 mole ion. So তাহলে similarly 6.022 times 10⁻23 humans equals 1 mole humans. আচ্ছা, সো এই কনস্ট্যান্ট আমরা কিভাবে বের করছি? এই কনস্ট্যান্টটা বের করার জন্য আমরা হচ্ছে এই কনস্ট্যান্টের একটা ডেফিনিশন আছে। এই অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট হচ্ছে কার্বন 12 আইসোটোপের এক্স্যাক্টলি 12 গ্রাম স্যাম্পলে, সরি, যতগুলো অ্যাটম পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, এবং এই ভ্যালুটা আমরা এক্সপেরিমেন্টালি বের করতে পারি। আচ্ছা, সো নেক্সটে আসতেছে মোলার মাস।
তো মোলার মাস কি জিনিস? মোলার মাস হচ্ছে বেসিক্যালি, এখন গেস করতে পারার কথা যে 1 মোল এর ম্যাস ইকুয়ালস মোলার মাস। তো ইন জেনারেল atomic mass number roughly equal to molar mass. বাট কিছু কিছু ক্ষেত্রে একটু কম বেশি হয়, যেমন লেটস সে আচ্ছা, বাট দেয়ার আর ওই এক্সেপশন কেন হইতেছে সেগুলা আর আপাতত চাইতেছি না, ওটা আমাদের আলোচনার টপিক না। তো যেমন লেটস সে ক্লোরিনের মোলার মাস হচ্ছে 35.5। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে এই মোলার মাস যে আছে ওটাকে আমরা এভারেজ অ্যাটমিক মাসও হিসাবেও বের করি আর কি। সো ক্লোরিনের যত স্যাম্পল আছে তার এভারেজ অ্যাটমিক মাস হিসাবে আমরা 35.5 বসাই, তো ওটা অ্যাকচুয়ালি আমরা মোলার মাস হিসেবে অ্যাপ্লাই করি। বাট ধরো তোমার 37 ক্লোরিন, যদি কোনো স্যাম্পলে জাস্ট বেসিক্যালি সব 37 ক্লোরিন থাকে, তাহলে ওই স্যাম্পলের মোলার মাস হবে 37। আচ্ছা, সো মোলার মাসের যে ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। ধরো তোমার বলা হইলো যে ধরো 6.46 গ্রাম হিলিয়ামে কত মোল হিলিয়াম পাওয়া যাবে। তো উই নো দ্যাট হিলিয়ামের মোলার মাস হিলিয়ামের মোলার মাস ইকুয়ালস 2 পয়েন্ট সরি 40 গ্রাম পার মোল। ঠিক আছে, তো 6.46 গ্রাম হিলিয়াম, তো এটাকে যদি আমরা ইকুইভ্যালেন্ট মোল হিসেবে প্রকাশ করতে চাই তাহলে আমাদের হচ্ছে একটা কনভার্সন ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়। তো সেই কনভার্সন ফ্যাক্টরটা কেমন, যে ধরো 4.0 গ্রাম পার 1 মোল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো এই কনভার্সন ফ্যাক্টরটা কেন কাজ করতেছে, বা ধরো এইভাবে ভাগ বা গুণ কেন দিলাম। আমাদের কোন এক জায়গায় 4.0 গ্রাম হিলিয়াম রাখা যায় কথা, আর 1 মোল হিলিয়াম রাখা সেম কথা না। আই মিন দুইটাতে ইকুইভ্যালেন্ট জিনিসই। তো মানে ওই উপরে নিচে সেম জিনিস দ্বারা গুণ করলে অ্যাকচুয়ালি আসলে কোনো নো চেঞ্জ, আমরা জাস্ট ইউনিটটা চেঞ্জ করতেছি। তো তো এইভাবে তাহলে 6.46 গ্রাম হিলিয়াম থেকে আসে সো লাইক ইউনিট ইউনিট কাটা চলে যাচ্ছে,
থাকে হচ্ছে 1.61. সো 6.46 গ্রাম হিলিয়ামে আমরা অ্যাকচুয়ালি পাবো 1.46 মোল হিলিয়াম। ধরো নেক্সট C60 একটা মলিকিউল। মলিকুলার কাঠামোটা দেখতে কিছুটা ফুটবলের মতো। এর কেমিক্যাল নেম হচ্ছে গিয়া বাকমিনস্টার ফুলারিন। তো লেটস সে একটা C60 মলিকিউলের এর ম্যাস কত? এখানে নোটিস করো বলছে একটা C60 মলিকিউলের ম্যাস। আচ্ছা ওকে, সো আমাদের চলো এখন এক ডেফিনিশনে ফেরত যাই। তো ডেফিনিশন, বাই ডেফিনিশন 6.022 times 10 to the power 23 molecule means 1 mole molecule। আর 1 mole molecule এর ম্যাস হচ্ছে 12 times 60, 160। So 12 times 60 is equals to 720 গ্রাম। তাহলে 720 গ্রাম C60 টাইমস, না এক সেকেন্ড। সো আমাদের কাছে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে খেয়াল করো, যে আমাদের কাছে দেওয়া আছে একটা C60 মলিকিউল। সো 1 C60 মলিকিউল ইকুইভ্যালেন্ট মোলে যদি নিতে চাও তাহলে কি দিয়ে গুণ করতে হবে? ওই সিমিলার একটা কনভার্সন ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। সেটা কত? 6.022 টাইমস 10 টু দ্য পাওয়ার 23 C60 মলিকিউল ওভার 1 মোল C60 টাইমস 1 মোল C60 720 গ্রাম C60। সো বেসিক্যালি মোল C60 কাটা চলে, আর C60 কাটা চলে। সো থাকতেছে 1.197 times 10 to the power negative 21 grams। এটা হচ্ছে আমাদের একটা C60 মলিকিউলের ভর। সো নেক্সট ধরো তোমাকে একটা স্যাম্পল দেওয়া, নেক্সট পেজে যাই। তো স্যাম্পলে অ্যাকচুয়ালি 3টা সিলিন্ডার আছে। তো প্রথম সিলিন্ডারে আছে 7.68 গ্রাম হিলিয়াম, দ্বিতীয় সিলিন্ডারে আছে 112 গ্রাম আয়রন, আর তৃতীয় সিলিন্ডারে আছে 389 grams of mercury। তাহলে কোন সিলিন্ডারে
তো এক্ষেত্রে কি আমাদের কয়টা পরমাণু আছে এটা কি হিসাব করতে হবে? না, হিসাব করতে হবে না, জাস্ট মোল সংখ্যা হিসাব করলেই হবে। কেন? কারণ যত মোল তার সমানুপাতিক হারে পরমাণু সংখ্যা বাড়ে। এখানে নোট যে যত ওয়েট তার সমানুপাতিক হারে কিন্তু পরমাণু সংখ্যা বাড়ে না। সো এখানে যদি ক্যালকুলেশনটা ক্যারি আউট করো তাহলে প্রথম সিলিন্ডারের মোল সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, সমান আসে 1.92 মোল। দ্বিতীয় সিলিন্ডারে আসে 2 মোল। Fe এর মোলার মাস সমান 55.85। আর তৃতীয় সিলিন্ডারে আসে 1.94 মোল। যেহেতু মার্কিউরির এর পারমাণবিক এই মোলার মাস হচ্ছে 200.6, সুতরাং N2 গ্রেটার দেন N3 গ্রেটার দেন N1। এই হচ্ছে আমাদের সলিউশন। সো বেসিক্যালি দ্বিতীয় সিলিন্ডারে পরমাণু সংখ্যা সবচাইতে বেশি এবং সবচেয়ে কম পরমাণু রয়েছে প্রথম সিলিন্ডারে। ওকে, সো আমাদের নেক্সট টপিক হচ্ছে পার্সেন্ট কম্পোজিশন অফ কম্পাউন্ডস। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে পার্সেন্ট কম্পোজিশন অফ কম্পাউন্ডস, যেটাকে আমরা যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে হয় যৌগের শতকরা সংযুক্তি। যৌগের শতকরা সংযুক্তি দিয়ে যেটা বোঝায়, সো লেটস সে আমাদের কোন একটা অ্যাটম আছে C3H4O3, যেটার ভালো নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, বা যে এটা থাকে হচ্ছে আমাদের ভিটামিন সি তে। তো এটা লেটস সে আমাদের কার্বন এর শতকরা সংযুক্তি বের করতে বলছে। তো দেখো, C3H4O3 এর মোলার মাস হচ্ছে 12 টাইমস 3 প্লাস 1 টাইমস 4 প্লাস 16 টাইমস 3, which is equal to 88। আর এই 88 গ্রাম প্রতি মোলে থাকে। এখন 1 মোল C3H4O3 তে থাকে 3 মোল কার্বন অ্যাটম। যেহেতু একটা C3H4O3 মলিকিউলে থাকে, আই মিন তিনটা কার্বন অ্যাটম, সো বেসিক্যালি তুমি যদি 1 মোল C3H4O3 ভাঙো তাহলে হচ্ছে গিয়া তুমি দেখবা শেষে মানে 3 মোল কার্বন অ্যাটম পাইতেছো। তো 3 মোল কার্বন অ্যাটমের ভর কত হবে? 12 টাইমস 3 ইকুয়ালস 36 গ্রাম। সো ইন 1 মোল 36/88
times 100% is carbon atom, which is equal to 40.91%. এটা অ্যাকচুয়ালি আমাদের C3H4O3 মলিকিউলে কার্বনের পার্সেন্ট কম্পোজিশন বা শতকরা সংযুক্তি। সো C3H4O3 is 40.91% কার্বন, এভাবে বলি আমরা। সিমিলারলি যদি হাইড্রোজেনের জন্য বের করি তাহলে আসে 1 times 4/88 times 100%, 4.55%, আর অক্সিজেনের জন্য আসে 54.55%। এখন তিনটা পার্সেন্টেজ যদি অ্যাড করো তাহলে দেখো কত আসে, 40.91 প্লাস 4.55 প্লাস 54.55, 100.01। তো তিনটা মিলে পার্সেন্টেজ কেন 100 এর উপরে চলে আসলো? পার্সেন্টেজের সর্বোচ্চ আসার কথা 100। তো আমরা যে এখানে হিসাবটা করছি, এখানে অ্যাকচুয়ালি আমাদের কিছু রাউন্ডিং হয়েছে, রাউন্ডিং এর কারণে এই এক্সট্রা এরর চলে আসছে। তো ধরো একটা মলিকিউল আমাদের চালকোপাইরেট, এটার সংকেত হচ্ছে CuFeS2। তো ধরো তুমি মাইনিং করার মাধ্যমে তুমি কোন এক জায়গা থেকে 3710 কেজি চালকোপাইরেট পেলা। তো 3710 কেজি চালকোপাইরেটে ধরো তুমি ওখান থেকে তোমার ইয়ে বের করবা, কপার বের করবা। তো ধরো তোমার থেকে কত গ্রাম কপার পাওয়া যাবে? আচ্ছা, সো কপারের মোলার মাস হচ্ছে 63.5, আয়রনের মোলার মাস হচ্ছে 55.85, সালফারের মোলার মাস হচ্ছে 32। তো CuFeS2 এর মোলার মাস কত? 63.5 plus 55.85 plus 32 times 2, which is equals 183.35 গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে which means so CuFeS2 is 63.5 over 183.35 times 100% copper, 34.63% copper. So in any sample, 34.63 গ্রাম কপার থাকবে per 100 gram. So basically 3710 kg এর 63% হবে কপার, which is equal to sorry 63 না 34.63%।
1285 কেজি। তো তুমি ওই স্যাম্পল থেকে 1285 কেজি কপার পাবা। এখন নেক্সট টপিক হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ এম্পাইরিক্যাল ফর্মুলা। তো তুমি যদি পার্সেন্ট কম্পোজিশন জানো, so if we know percent composition, empirical formula can be determined. কেন বা কিভাবে? ধরো তোমার C6H12O6, তো এই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে তোমার 40% কার্বন, এরপরে 0.06 6.67% হাইড্রোজেন আর 53.33% অক্সিজেন থাকে। তো ধরো তোমার এই জিনিসটা দেওয়া নাই, যে মানে ধরো এই জিনিসটা দেওয়া নেই, জাস্ট বলছে যে 40% কার্বন দেওয়া আছে কোন একটা স্যাম্পল থেকে অ্যানালাইসিস করে পাওয়া গেল যে 40% কার্বন দেওয়া, 6.67% হাইড্রোজেন পাওয়া গেছে আর 53.3% পাওয়া গেছে অক্সিজেন। তাহলে ওখান থেকে তোমার হচ্ছে গিয়ে যেই স্যাম্পল মলিকুলার ফর্মুলা বের করো। তো স্যাম্পলের মলিকুলার ফর্মুলা তুমি কিভাবে বের করবা? বাট এম্পাইরিক্যাল ফর্মুলা যদি জানো, এম্পাইরিক্যাল ফর্মুলা থেকে অ্যাকচুয়ালি আমরা মলিকুলার ফর্মুলা বের করে ফেলতে পারি। তো আমাদের এই পার্সেন্টেজ থেকে এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে হবে। তো 40% যদি কার্বন থাকে, তো মোল হিসাবে তোমার পার 100 গ্রাম, ধরো তোমার এক্স মোল পরিমাণ ওই সাবস্টেন্স আছে, ঠিক আছে। আর 40 গ্রাম তাহলে কি আছে, আমাদের ডাটা অনুযায়ী কার্বন আছে। তো 40 গ্রাম যে আছে, এই 40 গ্রামটা অ্যাকচুয়ালি কত কত মোল? দেখো 40/12 সমান 3.33 মোল কার্বন আছে। সো প্রতি এক্স মোলে অ্যাকচুয়ালি আমাদের আছে 3.33 মোল কার্বন। ওই এক্স মোলে 6.67% আছে হাইড্রোজেন। তো 6.67 গ্রাম হাইড্রোজেন মিন্স 6.67 মোল হাইড্রোজেন ওই এক্স মোলে। আর 53.33% অক্সিজেন। তো 53.33 গ্রাম অক্সিজেন মিন্স 3.33 মোল অক্সিজেন। এটাও সেই এক্স মোলে আছে। তাহলে একটা জিনিস খেয়াল করছো, যে এক্স মোলে যদি মানে ধরো 100 গ্রাম সাবস্টেন্স যদি এক্স মোল সাবস্টেন্স হয়, তাহলে সেখানে 3.33 মোল আমরা পাই কার্বন, 6.67 মোল পাই হাইড্রোজেন, এবং বাকি মানে আর 3.33 মোল পাই অক্সিজেন। তো মোল রেশিওটা কত আমাদের এখানে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর মোল রেশিও হচ্ছে 3.33, 6.67, 3.33। তো এম্পাইরিক্যাল ফর্মুলা বের করার ক্ষেত্রে এই জায়গায় এসে যে রুলটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ডিভাইড বাই
মিনিমাম নাম্বার। তো মিনিমাম নাম্বার দিয়ে যদি ভাগ করো, এখানে মিনিমাম নাম্বারটা কত? 3.33। তো 3.3 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো কি আসে। 3.33 বাই 3.33 ইকুয়ালস 1। এই যে এই ভ্যালুটাকে যদি এই ভ্যালুটা দিয়ে ভাগ করি তাহলে অ্যারাউন্ড 2 এর কাছাকাছি ভ্যালু আসে, আমরা ওটাকে ডাইরেক্ট 2 বসাই দিব আর আসবে হচ্ছে 1। 1:2:1। সো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:1 রেশিওতে বিদ্যমান। আর একটু আগে আমরা দেখে আসছিলাম যে এই 1:1 রেশিওতে যে বিদ্যমান সেটার এম্পারিক্যাল ফর্মুলা হচ্ছে, এই ক্ষেত্রে দেখো 1:1 রেশিওতে C6H6 এ হাইড্রোজেন এবং কার্বন 1:1 রেশিওতে বিদ্যমান, তো তার এম্পারিক্যাল ফর্মুলা হচ্ছে CH। তো এই ক্ষেত্রে আমাদের এম্পারিক্যাল ফর্মুলা কি হবে? C1H2O1 সমান CH2O। তো এম্পারিক্যাল ফর্মুলা আমাদের বের হয়ে গেল। এখান থেকে নেক্সট স্টেপ হচ্ছে মলিকুলার ফর্মুলা বের করা। তো মলিকুলার ফর্মুলা অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট ওই জাস্ট এম্পারিক্যাল ফর্মুলা ডাটা থেকে আমরা বের করতে পারি না, সাথে আমাদের মলিকুলার ওয়েটটা দেওয়া থাকতে হয়। তো C6H12O6, ধরো তোমার এই স্যাম্পলের যেহেতু C6H12O6, তো ধরো তার মলিকুলার ওয়েট আমাদের গিভেন 180। তো এই এই এম্পারিক্যাল ফর্মুলা যে আছে, তো এই এম্পারিক্যাল ফর্মুলার যত মলিকিউল হবে সেগুলোর ফরম্যাটটা কেমন হবে? CnH2nOn। তো এটার মলিকুলার মাসটা কেমন হবে? 12n প্লাস 2n প্লাস 16n সমান 12 প্লাস 2 প্লাস 16 30n। তো বেসিক্যালি এই জায়গাটা যদি এখানে ইউজ করি, 30n equals 180, which implies n equals 6. So আমাদের মলিকুলার ফর্মুলা C6H12O6। তো সিমিলারলি ধরো তোমার এরকম টাইপের যত প্রবলেম দেওয়া থাকবে, তোমার ধরো অ্যানালিটিক্যাল ডাটা থেকে তোমার কোনো একভাবে যদি তুমি পার্সেন্টেজ বের করতে পারো, তো ওইখান থেকে তুমি অ্যাকচুয়ালি মলিকুলার ম্যাথ বের করে ফেলতে পারবা। আর এম্পিরিক্যাল তো তোমার মলিকুলার মাস দেওয়া আছে অথবা এম্পিরিক্যাল ফর্মুলা, তুমি এগুলা যা যা আছে বেশিরভাগ জিনিসপত্র বের করে ফেলতে পারবা। Just এইভাবে যে জিনিসগুলা বলছি ওগুলা থেকে যদি বুঝে বুঝে আগাইতে পারো তাহলে দেখবা সব বের হয়ে গেছে। সো আমাদের নেক্সট পোর্শন হচ্ছে রিঅ্যাকশন ক্যালকুলেশনস। তো এই রিঅ্যাকশন ক্যালকুলেশনস নিয়ে আমরা কেমিস্ট্রি যে শাখায় আলোচনা করি সেটাকে বলা হচ্ছে স্টয়কিওমেট্রি। তো স্টয়কিওমেট্রি বা বাংলায় ওটাকে অন্য কোনো স্পেশাল নাম দেওয়া হয় নাই, বাংলায় বলে স্টয়কিওমিতি। তো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের দুই সাইডে মলিকিউল
বা অ্যাটম কোন রেশিওতে, মাইন্ড এখানে মোল রেশিও, নট মাস রেশিও, সেটা হিসাব করি। যেমন ধরো লেটস সে আমাদের একটা বিক্রিয়া N2 plus 3H2 2NH3। সো এই বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। তো এই বিক্রিয়ায় একটা জিনিস খেয়াল করো, যে মানে ধরো তুমি কোন এক জায়গায় একটা নাইট্রোজেন অ্যাটম দিলা, তিনটা হাইড্রোজেন অ্যাটম দিলা, তাহলে যদি বিক্রিয়াটা পুরোপুরি সম্পন্ন হয় তাহলে তুমি দুইটা NH3 অ্যাটম পাবা। সো বেসিক্যালি তুমি যদি কোথাও 1 মোল নাইট্রোজেন দাও আর 3 মোল হাইড্রোজেন দাও, তাহলে তুমি 2 মোল NH3 পাবা। এখন ধরো তোমার এই জিনিসটা তুমি ইগনোর করতেছো, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আর 1 মোল নাইট্রোজেন যেখানে আছে সেখানে যদি পুরো বিক্রিয়া ক্যারি আউট করে তাহলে অলওয়েজ তুমি 2 মোল NH3 পাবা। এখানে এখানে কি ছিল সেটা অ্যাকচুয়ালি আপাতত ইগনোর করলেও তোমার এই জিনিসটা কিন্তু সত্যি থেকে যাইতেছে, যে তুমি 1 মোল নাইট্রোজেন যদি পুরো বিক্রিয়া করে তাহলে তুমি অলওয়েজ 2 মোল NH3 পাবা। তো তো বিষয়টা অ্যাকচুয়ালি এমন যে নাইট্রোজেন এবং অ্যামোনিয়া বা NH3 1:2 মোল রেশিওতে বিক্রিয়া করে, এভাবে বলি আমরা। 1। সো সিমিলারলি এখন ধরো 3 মোল হাইড্রোজেন, তো নাইট্রোজেন এবং হাইড্রোজেন 1:3 মোল রেশিওতে বিক্রিয়া করে। তো ধরো তোমার দেওয়া আছে যে এ এ এ- এই এ টাইপের পরমাণুর এ মোল আর বি টাইপের পরমাণুর বি মোল বিক্রিয়া করে সি টাইপের পরমাণুর সি মোল তৈরি করে আর ডি টাইপের পরমাণুর ডি মোল তৈরি করে। তো এই ক্ষেত্রে স্টয়কিওমেট্রিক রেশিও গুলো কেমন হবে? এ আর বি এর স্টয়কিওমেট্রিক রেশিও হবে A:B। পরে ধরো তোমার সি আর এর স্টয়কিওমেট্রিক রেশিও কেমন হবে? মোল রেশিওকে আমরা স্টয়কিওমেট্রিক রেশিও বলি আর কি। তো সি আর এর স্টয়কিওমেট্রিক রেশিও হবে C:A, এরকম। সো এটা দিয়ে বোঝায় যে যদি সি মোল ক্যাপিটাল সি পাওয়া যায়, ডেফিনেটলি এ মোল এ বিক্রিয়া করেছে। ধরো তুমি কোন একটা পাত্রে 45 গ্রাম নাইট্রোজেন এবং প্রয়োজনীয় হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করানো হলো। প্রশ্ন হচ্ছে 1, কতটুকু হাইড্রোজেন লাগবে? আর 2, কতটুকু NH2 পাবা? সো বিক্রিয়াটা মনে করো N2 plus 3H2
2NH3। তো এই বিক্রিয়া দেখো তোমার 1 মোল নাইট্রোজেন দিলে তোমার প্রয়োজনীয় হাইড্রোজেন থাকবে হচ্ছে 3 মোল। সো প্রথম কোশ্চেনের ক্ষেত্রে দেখো তোমার নাইট্রোজেনের মোল সংখ্যা সমান 45 ডিভাইডেড বাই 7 ইন্টু 2, সরি 14 ইন্টু 2। 14 কেন? কারণ নাইট্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 14, 1.6071 মোল। তো 1 মোল নাইট্রোজেনের জন্য যদি 3 মোল হাইড্রোজেন লাগে, তাহলে এই বিক্রিয়ায় প্রয়োজনীয় হাইড্রোজেনের পরিমাণ মোলে কত? 1.6071 টাইমস 3 সমান 4.8213 মোল। তাহলে প্রয়োজনীয় হাইড্রোজেনের ভর কত? প্রয়োজনীয় হাইড্রোজেন, এখন একটা জিনিস খেয়াল করো যে 2 গ্রাম হাইড্রোজেন যদি 1 মোল হয়, তাহলে 1 মোল হাইড্রোজেন সমান কত? 2 গ্রাম। তো 4.82 মোল 13 মোল টাইমস 1 মোল টাইমস ওভার 2 গ্রাম হাইড্রোজেন, which is equal to 9.6426 গ্রাম হাইড্রোজেন। সিমিলারলি NH3 এর মোল সংখ্যা কত হবে? 1.6071 ইন্টু 2, 3.2142 মোল। সো NH3 এর ভর হবে 3.2142 মোল NH3 টাইমস 1 মোল NH3 পার 14 plus 3 gram NH3. This is 17, which is equal to 54.64 gram. আচ্ছা, তো ধরো লিথিয়াম মেটালের সাথে পানি বিক্রিয়া করাইলাম, সেটা বিক্রিয়াটা হবে এখানে একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে স্টয়কিওমেট্রি করার সময় অলওয়েজ ব্যালেন্সড ইকুয়েশন ইউজ করবা। কারণ ব্যালেন্সড ইকুয়েশন না হলে তোমার ধরো মানে তোমার আনব্যালেন্সড ইকুয়েশনটা কেমন হতো? লিথিয়াম প্লাস হাইড্রোজেন পানি, লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। তো এই আনব্যালেন্সড ইকুয়েশনে দেখো তোমার এখানে আছে 2টা হাইড্রোজেন অ্যাটম, আর এখানে অ্যাকচুয়ালি 3টা হাইড্রোজেন অ্যাটম। সো এটা অ্যাকচুয়ালি মানে তুমি কম হাইড্রোজেন দিয়ে বেশি হাইড্রোজেন প্রডিউস করে ফেলতেছো, এটা অ্যাকচুয়ালি মানে ফিজিক্যালি পসিবল না। সো তোমার অ্যাকচুয়ালি ইকুয়েশন ব্যালেন্স করে নিতে হবে। তো ব্যালেন্স করার জন্য তোমার মানে তুই মানে ডানে আর বামে
ইন্সপেক্ট করলে বেসিক কেমিক্যাল ইকুয়েশন গুলো ব্যালেন্স করা যায়। তো এই ব্যালেন্সড ইকুয়েশনের ক্ষেত্রে ধরো তোমার কোশ্চেনে বলা আছে যে 9.9 গ্রাম হাইড্রোজেন প্রডিউস করতে কত গ্রাম লাগবে। আর বলা আছে ধরো কত লিটার পানি লাগবে। অ্যাসিউম পানির ঘনত্ব 1 কেজি পার লিটার। তো আমাদের অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে হাইড্রোজেন গিভেন, আমরা জানি হাইড্রোজেন কত গ্রাম প্রডিউসড হয়েছিল, আর আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কতটুক পানি ইউজ করছি আমরা এবং কতটুক লিথিয়াম লাগবে, মানে কতটুক লিথিয়াম আমরা ইউজ করছি, এই দুটো জিনিস আমরা বের করব। তো গিভেন produced hydrogen equals 9.89 gram, which is equals to equivalently যদি হিসাব করো কত মোল, তাহলে 9.89 গ্রাম হাইড্রোজেন টাইমস 2 গ্রাম হাইড্রোজেন 1 mole hydrogen, which is equal to 4.945 gram hydrogen, sorry 4.945 mole hydrogen। তাহলে 1 মোল হাইড্রোজেন যদি প্রডিউসড হয় প্রতি 2 মোল লিথিয়ামের বিক্রিয়ায়, তাহলে 4.945 মোল হাইড্রোজেন 1 মোল হাইড্রোজেন প্রডিউসড হয় তো 2 গ্রাম 2 মোল লিথিয়ামের বিক্রিয়ায়। সো ইউজড লিথিয়াম সমান 4.945 টাইমস 2 ইকুয়ালস 9.89 মোল লিথিয়াম ইকুয়ালস। সো এখন 9.89 টাইমস ধরো তোমার লিথিয়ামের ম্যাস হচ্ছে 7 গ্রাম পার মোল। তো 1 মোলের ভর যদি 7 গ্রাম হয় তাহলে 9.89 মোলের ভর হবে কত, 9.89 ইন্টু 7, 69.23 মোল, 69.23 গ্রাম। ওই এত গ্রাম লিথিয়াম লাগবে। আর ধরো কতটুকু পানি লাগবে, তো প্রতি 1 মোল হাইড্রোজেনের জন্য আমাদের লাগে হচ্ছে 2 মোল পানি। সো ইউজড H2O equals used H2O equals কত হবে 4.945 টাইমস 2/1, যেহেতু 1 মোল হাইড্রোজেন পার 2 মোল H2O, এই কনভার্সন ফ্যাক্টরের মতো এই জায়গায় সমান 9.89 মোল H2O। এখন 9.89 মোল H2O is basically
178.02 gram H2O, which is equal to 0.17802 kg H2O conversion factor use করে তোমার 18 গ্রাম H2O over 1 mole H2O, এই জায়গায় কনভার্সন ফ্যাক্টরটা ইউজ করছি। তো ভলিউম হিসাবে কত হবে দেখো, তোমার এখানে যদি আরেকবার এই কনভার্সন ফ্যাক্টরটা ইউজ করি ডেনসিটি এর জন্য, 0.17802 টাইমস 1 কেজি পার 1 লিটার, 0.17802 লিটার। সো বেসিক্যালি 178.02 ml পানি। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে লিমিটিং রিএজেন্টস, যেটাকে আমরা বাংলায় বলি লিমিটিং বিক্রিয়ক। তো লিমিটিং রিএজেন্টস কি জিনিস, তুমি ধরো র্যান্ডম অ্যামাউন্ট অফ স্যাম্পল মিক্স করলা, লেটস সে তোমার ওই নাইট্রোজেন আর হাইড্রোজেনের যে রিঅ্যাকশনটা ওটা দিয়ে দেখো। তো তোমার ধরো র্যান্ডম, ধরো তোমার 20 গ্রাম নাইট্রোজেন আর ধরো 25 গ্রাম হাইড্রোজেন একসাথে মিক্স করলা, ঠিক আছে? তো তোমার এই নাইট্রোজেনের সবটুকুই যে রিঅ্যাকশন করে তোমার, আর এই হাইড্রোজেনের যে সবটুকু রিঅ্যাকশন করবে বিষয়টা আসলে এমন না, কারণ অলওয়েজ নাইট্রোজেন এবং হাইড্রোজেন ওই 1:3 মোল রেশিওতে বিক্রিয়া করে। তো নাইট্রোজেনের যেখানে 28 গ্রাম রিঅ্যাকশন করবে, সেখানে হাইড্রোজেনের অনলি 6 গ্রাম রিঅ্যাকশন করবে, ঠিক আছে? তো এখানেও এই 20 গ্রামের জন্য তাহলে যতটুকু রিঅ্যাকশন করবে সেটা এক্স্যাক্টলি 25 গ্রাম হবে এমন কোনো কথা নাই, সেটা একটু কম হবে আর কি 25 গ্রামের চাইতে। তো হিসাব করে দেখো যে 28 গ্রাম নাইট্রোজেনের জন্য তাহলে বেসিক্যালি 20 গ্রাম নাইট্রোজেনের জন্য 0.714 মোল নাইট্রোজেন আমরা ইউজ করতেছি, ঠিক আছে? তো 0.714 মোল নাইট্রোজেনের জন্য অ্যাকচুয়ালি কত মোল হাইড্রোজেন হবে, তার 3 গুণ। সো 0.714 টাইমস 3 equals 2.142 mole hydrogen, which is basically 4.284 mole hydrogen. তো হাইড্রোজেনের যে আমরা 25 গ্রাম স্যাম্পল দিছি এর মাঝখানে জাস্ট 4.284 মোল হাইড্রোজেন বিক্রিয়া করবে, বাকি যে 25, বাকি যে 25 গ্রামের মধ্যে তাহলে কতটুকু বাকি থাকে, 25 মাইনাস 4.284, বাকি থাকে 20.716। সো বেসিক্যালি বিক্রিয়া শেষে তোমার এখানে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ NH2 উৎপন্ন হবে, আর বাকি যে 20.716 গ্রাম সেটুকু হইতেছে গিয়া তোমার হিসাবে থেকে যাবে আর কি, মানে হাইড্রোজেন হিসাবে থেকে যাবে। তো এই ক্ষেত্রে তোমার বিক্রিয়কের মধ্যে কোনটা আগে শেষ হয়েছে, তো বিক্রিয়া করতে 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 দেখো নাইট্রোজেন শেষ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো ধরো একটা রিঅ্যাকশন 2NH3 প্লাস কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি করে ইউরিয়া, NH4 সাথে H2O তৈরি করে। তো এখানে
এই বিক্রিয়কের বাম সাইডে যেটা থাকে সেটাকে আমরা বলি রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়ক, আর বিক্রিয়ার ডান সাইডে যা থাকে তাকে আমরা বলি প্রোডাক্ট বা উৎপাদ। তো উৎপাদের মাঝখানে আমাদের প্রোডাক্ট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি একটা বা দুইটা থাকে, যেমন এক্ষেত্রে আমাদের প্রোডাক্ট ইন্টারেস্ট হচ্ছে এটাকে বলেছি গিয়ে ইউরিয়া। তো আমরা অ্যাকচুয়ালি এটাকে দিন শেষে ইউজ করবো, তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ ইন্টারেস্ট। অফিসিয়াল টার্ম না, জাস্ট মানে কথার কথা আর কি, প্রোডাক্ট অফ ইন্টারেস্ট। আর এটা হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট বা মেইন প্রোডাক্টও বলা যায় এটাকে। আর এটা হচ্ছে বাই প্রোডাক্ট। তো তো কোন একটা প্রসেসে, ধরো তোমার ইন্ডাস্ট্রির কোন একটা প্রসেসে তোমার 637.2 গ্রাম NH3 দিছো, সাথে দিছো 1142 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? তো তোমার বিক্রিয়া করে তোমার কিছু পরিমাণ পানি তৈরি করবে, আর বাকিটুকু হইতেছে গিয়ে তোমার ওই অ্যামোনিয়া তৈরি করবে, ইউরিয়া তৈরি করবে আর কি। তো প্রথমে বের করো কোনটা লিমিটিং বিক্রিয়ক। চাই না আরেকটা জিনিস, তোমার টার্মের ক্ষেত্রে অনেক সময় বাংলায় দেখবা রিয়েজেন্ট মানে বিকারকও বলে। সো এই বিকারক বিক্রিয়ক এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, দিন শেষে তোমার মানে যেটা বিক্রিয়া করতেছে ওটাকে তুমি বিক্রিয়কই বলো। আর বিকারক বলে হচ্ছে আমাদের যে নর্মাল কেমিস্ট্রি ল্যাবে তোমার অনেক সময় আয়ন শনাক্তকরণ বা অন্যান্য কিছু শনাক্তকরণ আছে, এখানে শনাক্তকরণের জন্য বিকারক বলে। যেমন ধরো তোমার টলেন বিকারক আছে একটা, পরে ধরো তোমার ফিলিং দ্রবণ একটা আছে, এদেরকে তোমার হচ্ছে কি বিকারক বলে। আর ইন জেনারেল সবগুলোকে বিক্রিয়কই বলে। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের মানে রিয়েজেন্ট টার্মটা ইউজ করি, তো ওটাই কনভেনশন হয়ে গেছে, সো আমরা অ্যাকচুয়ালি রিয়েজেন্ট টার্মটা এখানে ইউজ করি, লিমিটিং রিয়েজেন্ট, বাংলায় বলি লিমিটিং বিক্রিয়ক। কতটুকু ইউরিয়া ফর্ম হবে? আর কতটুকু বিক্রিয়ক বাকি থাকবে? তো NH3 এর মোলার মাস কত? 17। কার্বন ডাইঅক্সাইডের মোলার মাস 44। তো ইনিশিয়ালি NH3 এর NH3 কত মোল ছিল? 637.2 ডিভাইডেড বাই 17 সমান 37.48 মোল। আর কার্বন ডাইঅক্সাইড ছিল 1142 ডিভাইডেড বাই 44 সমান 25.95 মোল। এখন হিসাব হিসাব করে দেখো যে NH3 CO2 2:1 রেশিওতে বিক্রিয়া করে। তাহলে প্রতি 2 মোলের জন্য 1 মোল করে কার্বন ডাইঅক্সাইড আমরা খরচ করতেছি। তো NH3 যত মোল বিক্রিয়া করবে তার হাফ মোল, মানে তার হাফ মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে। এখানে NH3 বিক্রিয়া করতেছে 37.48 মোল। তো তার হাফ মোল কতটুকু হয়? 37.48 মোল NH3 আর 37.48/2 মোল কার্বন ডাইঅক্সাইড, which is equal to, এই ভ্যালুটা চলে আসে 18.74 মোল। তো এখানে তোমার 18.74 মোল আর পুরা NH3 এটুকু বিক্রিয়া করবে, আর
এখান থেকে দেখো 18.74 এর চাইতে কিছু পরিমাণ বেশি আমরা ইনপুট দিয়েছি, তো বাকিটুকু কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি থেকে যাবে। সো আমাদের আনসার গুলো হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট কোনটা, যেটা আগে আগে শেষ হয়, NH3 বা অ্যামোনিয়া। সো নেক্সট আছে কতটুকু ইউরিয়া ফর্ম হবে। তো যেটা আগে আগে শেষ হয় ওটা থেকে আমরা কতটুকু ইউরিয়া ফর্ম হবে সেটা বের করে ফেলতে পারি। সো 37.48 মোল NH3 টাইমস বিক্রিয়া দেখো 2 মোল থেকে 1 মোল NH3, সো 2 মোল NH3 আর 1 মোল ইউরিয়া টাইমস ইউরিয়ার ভর বের করতে হবে। তো ইউরিয়ার ভর দেখো NH4 হোল টু CO 12 16, এটুকু অ্যাকচুয়ালি কত আসে, এটুকু হচ্ছে গিয়ে 14, এটুকু আসে এদিকে 4টা 1 আছে, সো 1 into 4, সো এটুকু বেসিক্যালি আসলে 18, 18 times 2 plus 12 plus 16, 64. So 64 গ্রাম ইউরিয়া, সরি, এটা তো 1 মোল ইউরিয়া, 64 গ্রাম ইউরিয়া। সো মোল ইউরিয়া চলে যাচ্ছে, মোল NH3 চলে যাইতেছে, থাকতে হইতেছে 48 times 64 divided by 2, 1199.36 গ্রাম ইউরিয়া। আর এক্সেস কত মোল দেখো 18.74 মোল বিক্রিয়া করছে, ছিল 25.95 মোল, তো 25.95 মাইনাস 18.74 সমান 7.21 মোল CO2। তো ম্যাসে যদি কনভার্ট করো তাহলে আসে 7.21 মোল CO2 টাইমস 1 মোল CO2 44 গ্রাম CO2 সমান 317.24 গ্রাম। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে পার্সেন্টেজ ইল্ড বা শতকরা উৎপাদ। তো পার্সেন্টেজ ইল্ডের ক্ষেত্রে হিসাব করো, দেখো যে মানে তোমার, আমরা তো বেসিক্যালি এই এখনো পর্যন্ত যত হিসাব করতেছি সব অ্যাকচুয়ালি আমাদের থিওরিটিক্যাল হিসাব। তো আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাব তখন অনেক লিমিটেশনস আছে, অনেক ওয়েস্ট প্রোডাক্ট আছে, পরে ধরো তোমার মানে যন্ত্রপাতি চাষ বলে ইনএফিসিয়েন্সি আছে, এর জন্য অনেক কিছু ওয়েস্ট হয় আর কি। তো আমরা যত থিওরিটিক্যাল ক্যালকুলেশন করি আর রিয়েল আউটপুট কিছুটা ডিফারেন্স থাকে। তো এই যে কিছুটা ডিফারেন্স থাকে ওটাকেই মানে ওই যে কতটুকু ডিফারেন্স সেটা এক্স্যাক্টলি আমরা ভ্যালু না বসাইয়া ওটা আমরা পার্সেন্টেজ ইল্ড দিয়ে হিসাব করি। তো পার্সেন্টেজ ইল্ড এভাবে লিখি আমরা, পার্সেন্টেজ ইল্ড সমান অবটেইনড অ্যামাউন্ট ওভার থিওরিটিক্যাল অ্যামাউন্ট, এন্ড অবভিয়াসলি যেহেতু পার্সেন্টেজ আছে 100% দিয়ে গুণ দিব। তো ধরো তোমার
এই এই ক্যালকুলেশনেই তোমার ধরো তো এই ক্যালকুলেশনেই ধরো তোমার অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত ধরো 1150 গ্রাম ইউরিয়া পাওয়া গেছে। তাহলে পার্সেন্টেজ ইল্ড কত? সমান, দেখো ইনিশিয়ালি পাওয়া গেছিল 11, মানে আমরা থিওরিটিক্যালি ক্যালকুলেশন করে বলছিলাম যে 1199.36 গ্রাম ইউরিয়া পাওয়া যাবে, তো পাওয়া গেছে 1150 গ্রাম। তাহলে 1199.36, 1150 সমান 95.88%। সো আমাদের পার্সেন্টেজ ইল্ডের অ্যামাউন্ট হচ্ছে 95.88%। আচ্ছা, সো আমাদের আজকের লেকচার অ্যাকচুয়ালি এই পর্যন্তই শেষ। আর যদি আমার মানে লেকচারের কন্টেন্ট গুলো অ্যাকচুয়ালি এই দুই বই থেকে নেওয়ার ট্রাই করছি। আর যদি কারো কোনো কোয়ারিজ বা কোনো রিভিউ থাকে তাহলে দিস ইজ মাই ইমেল, ইউ ক্যান রিচ আউট টু মি হিয়ার।